এবং আসছে বাজেটে আর্থিক খাতের বড় ধরনের সংস্কার চান অর্থনীতিবিদরা। খেলাপি ঋণ আদায় জোর দেওয়ার পরামর্শ, তারল্য সংকট কাটাতে সুস্পষ্ট নির্দেশনার দাবি বিনিয়োগকারীদের। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আসছে বাজেটে আর্থিক খাতের বড় ধরনের সংস্কার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বিশেষ করে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশা সারাতে বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগ আর সুশাসন দরকার। তারল্য সংকট কাটাতে আসছে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা চান বিনিয়োগকারীরা। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যাংক খাতে তারল্য সংকট কতটা প্রকট সম্প্রতি তার নমুনা দেখা গেছে মৌলভীবাজারে। মাত্র 10-20 হাজার টাকা তোলার জন্য দিনের পর দিন ধর্ণা দিলেও গ্রাহককে তা সরবরাহ করতে পারেনি বেসরকারি একটি ব্যাংক। ব্যাংক সহ আর্থিক খাতের এমন দুরবস্থা একদিনে হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, 2009 সালে 22,481 কোটি 41 লাখ টাকার খেলাফি ঋণ 2023 সাল শেষে দাঁড়িয়েছে 1,45,633 কোটি টাকায়। 2023-এর সেপ্টেম্বর শেষে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে 21,458 কোটি টাকা। বিএফআইইউ বলছে, গত 5 বছরে ধরা পড়েছে 1,112টি সন্দেহজনক লেনদেন, যার আড়ালে পাচার হয়েছে দেশের টাকা। এই অবস্থায় ব্যাংক খাতে যেন তারল্য সংকট না বাড়ে আসছে বাজেটে সেদিকে খেয়াল রাখার দাবি ব্যবসায়ীদের। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে, পুঁজিবাজার হতে পারে, বৈদেশিক ঋণ হতে পারে, এই সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার। আর্থিক খাতের সংস্কারে আগের অর্থ বছরের বাজেটে নেওয়া নানা উদ্যোগ আটকে আছে কাগজে কলমে। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে আর্থিক খাতকে বাঁচাতে খেলাফি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট উদ্যোগ দেখতে চান অর্থনীতিবিদরা। বাজেটে যখন সরকার বেশি বেশি করে ঋণ নেয় ব্যাংকিং খাত থেকে, প্রাইভেট সেক্টর বঞ্চিত হয়। সাকসেসটা আনার জন্য আমাদেরকে মন্দ ঋণ, বেনামী ঋণ কমিয়ে তারল্য বাড়িয়ে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করার কোনো বিকল্প রয়েছে বলে আমার মনে হয় না। সম্প্রতি জোড়াতালি দিয়ে 10টি ব্যাংক একীভূতকরণের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগ হোঁচট খেয়েছে। এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আসছে বাজেটে, এমন প্রত্যাশার কথাও জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়। কোথাও পিচ ঢালাইয়ের কয়েকদিন পরেই ফুলে উঠছে কার্পেটিং। নিম্নমানের উপকরণ ও নিয়ম না মানার জন্য সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানান এলাকাবাসী। যদিও অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়কে পিচ ঢালাইয়ের পর উঠে গেছে কার্পেটিং, বাইরে চলে এসেছে কার্পেটিংয়ের নিচের খোয়া। সম্প্রতি সাতক্ষীরা সদরের বদ্দিপাড়ার মল্লিক বাড়ি থেকে কারিগরপাড়া ঈদগাহ মোড় পর্যন্ত 1360 মিটার সড়কের কাজ শুরু হয়। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 70% কাজ। তবে এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়কটি। কোথাও কোথাও ময়লার উপরেই দেয়া হয়েছে ঢালাই। বিষয়টি স্বীকার করেন খোদ ঠিকাদারের প্রতিনিধিও। নিয়ম হচ্ছে পিচ দিচ্ছে না, খাওয়াটা ঠিক মতন দেয়নি, এদিকে হালকা কিরাসিন দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করছে না। কাজ করতে গেলে মনে করেন যে একবারে যে 100 হবে এটা তো কেউ বলতে পারবে না। একই অভিযোগ চুয়াডাঙ্গায়। সম্প্রতি শেষ হয়েছে 9.7 কিলোমিটার দীর্ঘ চুয়াডাঙ্গা জীবননগর আঞ্চলিক সড়কের মেরামত কাজ। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার পর সড়ক থেকে কার্পেটিং উঠে যেতে থাকে। এমনকি সড়কের অনেক অংশে উঁচু ঢিবির মতো তৈরি হয়েছে। জায়গায় জায়গায় নিচু, জায়গায় জায়গায় রাস্তা উঠে উঠে চলে গিয়েছে। খুব বিরক্ত নিয়ে এবং ঝুঁকি নিয়ে তারা এই রাস্তায় চলাফেরা করছে। গর্ত হয়ে সাবলা উঠে যেয়ে গাড়ি চালানো হেভি রিস্ক হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশিরভাগ, বুঝতে পেরেছেন। আর সাইডে 2 ইঞ্চি পুরো করার কথা, তাও করেনি। নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছে, এই জন্যই ভেঙে গিয়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ, নিজেদের পক্ষে সাফাই গাইলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছু আভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে এবং রাত্রে এটা এক জায়গা থেকে তারা ওই উঠাই ফেলছে শাবল দিয়ে। মেরামত যে প্রক্রিয়াটা সেটা কন্টিনিউয়াসলি চলছে এবং এটা চলতে থাকবে, এবং যখন যেখানে সমস্যা হোক না কেন আমরা এগুলো সব ঠিক করে দেবো। সাতক্ষীরায় 1360 মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,59,00,000 টাকা, আর চুয়াডাঙ্গায় 9.7 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 8,62,00,000 টাকা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। প্রখর তাপপ্রবাহের মাঝেও
প্রকৃতির অপরূপ সাজে সেজে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড় ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন নানা রঙের ফুলের মেলা। জারুল, সোনালো ও কৃষ্ণচূড়ার রঙিন আভায় যেন উজ্জ্বল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহরিন রিনি। উত্তরে সোনালুর হলদে আবরণ, পূর্বে বাগানবিলাসের বর্ণচ্ছটা, দক্ষিণে কৃষ্ণচূড়ার লাল দিগন্ত কিংবা কাঠগোলাপের শুভ্রতা। রঙন, গোলাপ, টগর, পাতাবাহার আর কদম তো আছেই, কোথাও উঁকি দিচ্ছে মনোমুগ্ধকর রাধাচূড়াও। বৈশাখ ফুরালে ফুটবে এখানে হিমচাপা। চারিদিকে দিগন্ত জোড়া ফুলের বাহার যেন নিমিষেই মুছে দিয়েছে গ্রীষ্মের রুক্ষতা আর বর্ষার বিষণ্ণতাকে। পাহাড় আর গাছগাছালিতে ভরে উঠেছে নানা রঙের ফুলের সমাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সময়টাতে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন রকমের ফুল ফোটে, কৃষ্ণচূড়া, সোনালু, এই ফুলগুলোর কম্বিনেশনে আমাদের ক্যাম্পাসটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। অনেক স্টুডেন্টরা এখানে এসে আড্ডা দেয়, পড়াশোনা করে, ছবি তুলে এবং এই ভিউটাকে এনজয় করে। পাহাড়ি পথগুলো ঝরে পড়া ফুল এবং পাপড়িতে নতুন রূপ পেয়েছে। কালো পিচ ঢালা পথ ফুলে ফুলে রঙিন হয়ে ওঠায় মারিয়ে যেতে বিষণ্ণ হয়ে ওঠে যেন মন। যখন ফুল বের হয় আমি নিজে ফটোগ্রাফি করি, তো ছবি তুলতে বের হই বা মাঝে মাঝে কিছু ভিডিও নেই। সকালবেলা যখন আপনি একা হেঁটে বেরোই আমরা যখন সবাই মিলে, তখন দেখা যায় যে অনেক সুন্দর লাগে ক্যাম্পাসের। সারাদিনের ক্লাস পরীক্ষার ব্যস্ততার মাঝেও ফুলের এই অপরূপ সৌন্দর্য শিক্ষার্থীদের মাঝে নিয়ে এসেছে একরাশ প্রশান্তি। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত এই শিক্ষাঙ্গনের সৌন্দর্যে থোকায় থোকায় ফুটে থাকা বাগানবিলাস, সোনালু কিংবা কৃষ্ণচূড়া বাড়তি মাত্রা যোগ করেছে। তাদের নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়া এই স্নিগ্ধতা যেন প্রকৃতিরই আশীর্বাদ স্বরূপ। ক্যাম্পাসকে রাঙিয়ে তোলার পাশাপাশি এই ফুলগুলো শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিরও কারণ। মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একাডেমিক পড়ালেখা শেষ করেও প্রায় 6 মাস ধরে সার্টিফিকেট জটিলতায় কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 13 শিক্ষার্থীকে। বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে গাফিলতিতেই একই সালে তাদের অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট দেয়ায় তৈরি হয়েছে এই জটিলতা। এতে একদিকে শিক্ষার্থীদের সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে চাকরিতে আবেদন করতে না পারায় পিছিয়ে পড়েছেন তারা। নেওয়াল হোসেন কচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছিলেন এই শিক্ষার্থীরা তা এখনও ধূসর প্রায়। অভ্যন্তরীণ সমন্বয়হীনতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 13 শিক্ষার্থীর অনার্স ও মাস্টার্স পাশের সার্টিফিকেট দেওয়া হয়েছে একই সালে। ফলে পড়ালেখা শেষ করেও চাকরিতে আবেদন করতে পারছেন না তারা। শিক্ষার্থীরা জানান তাদের অনার্সের শিক্ষাবর্ষ ছিল 2017-18, সেশন অনুযায়ী সার্টিফিকেট হওয়ার কথা 2022 সালে, কিন্তু প্রশাসনিক ভবন থেকে অনার্সের সার্টিফিকেট প্রদান করা হয় 2023 সালের 3 জানুয়ারি। অপরদিকে তাদের মাস্টার্সে 1 বছর মেয়াদী নন থিসিস কোর্সের ফলাফল দেওয়া হয় একই বছরের 28 ডিসেম্বর। শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যার বিষয়ে বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানালেও মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। সার্টিফিকেটের এই সমস্যার কারণে আমরা কোথাও অ্যাপ্লাই করতে পারতেছি না, যার কারণে কোথাও যেতে পারতেছি না। স্যার আমাকে বলে যে আপনারা যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন সেটার প্রেক্ষিতে আমরা একটা মিটিং করছি এবং মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী যে আপনাদের এই পাশের সনটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনেও নানা রকম ঝামেলাঝাটির সৃষ্টি হচ্ছে। আমাদের যে দাবি সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় যেন নিজের সম্মান অক্ষুণ্ণ রাখে। আমাদের প্রশ্ন এখানেই যে যেখানে আমরা এত চাইলাম যে যাতে আমরা দ্রুত কোনো একটা জব সেক্টরে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি, অনেকে আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে, কিন্তু সেটার আসলে লাভটা কি হলো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রেজাল্ট প্রদানের একটু আগে পিছু হওয়ার কারণে হয়তো মনে হচ্ছে একই বছর, কিন্তু আসলে পরীক্ষা 2 বছরেই কিন্তু হয়েছে। তো আমরা সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং এই বিষয়ে আমাদের কন্ট্রোলার দপ্তরকে বলা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয় 2016 সালে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বাগেরহাট ও সাতক্ষীরা সহকর্মীকে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন নেওয়াল হোসেন কচি। খুলনার দাকপের লক্ষ্মীখোলা গ্রামের নদীর পার ঘেঁষে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। এমন চিত্র বাগেরহাট, সাতক্ষীরার অন্তত 30টি স্থানেও। দক্ষিণের উপকূলীয় এলাকার নদী ভাঙন থেকে গ্রাম রক্ষা করতে 60-এর দশকে নির্মাণ করা হয় এসব বেড়িবাঁধ।
তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যুগের পর যুগ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 52 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। এছাড়াও ঝুঁকিপূর্ণ আরও 100 কিলোমিটার। এর মধ্যে খুলনার দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা ও কয়রা উপজেলার 17টি ইউনিয়নের বিভিন্ন স্থানে নতুন করে 22 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আসন্ন সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে এসব ভাঙন এলাকায় বেড়েছে উৎকণ্ঠা। গাছগাছালি ছিল সেটি নিয়ে গেলে আর চৈর ফলকে নিয়ে চলে গেল। 2টা দোকান ঘর, একটা বসতি ঘর, একটা রান্নাঘর, একটা গোয়াল ঘর, এই 5টা ঘর সব নদীতে বিলীন হয়ে গেছে। পোকচাবিড়িয়া সবসময় বান্ধা আছে যে কোন সময় আমাকে নিয়ে যাবে আর কোন সময় আমরা আনতে দৌড়বো। ভাঙন রোধে আমরা টেকসই অনুরোধ চাই। এছাড়া বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ ও শরণখোলায় অন্তত 15 কিলোমিটার এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরে 13 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই নদী পাড়ে আতঙ্কে গ্রামবাসী। এই মসজিদটা ভেঙে গেছে, আমরা ওই সাইডে অন্য একটা মসজিদ লোকজন নিয়ে যাওয়া করা হয়েছে। আরও একটা মসজিদ নদীর ভিতরে চলে গেছে মাঝখানে, সেটা আষাঢ় মাসে আসলে তো আরো বেশি পানি বেশি ভেঙে যাচ্ছে। দুর্যোগ মৌসুমে বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কারে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। অসন্তুষ্ট না হলেও সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। দায় সারাভাবে কয়েকটা জিও ব্যাগ ফেলে মনে করছে যে এখানে বোধহয় আমরা যথেষ্ট কাজ করেছি। তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেয়, কিন্তু সেটা পর্যাপ্ত না এবং যা নিচ্ছে সেটা আমাদের টেকসই বাদ না। আর অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের দাবি, চিহ্নিত স্থানগুলোতে জরুরি মেরামত করা হচ্ছে। আমার তো বাজেট নাই, যেখানে যেভাবে কাজ করলে এটা এই বর্ষায় যাতে সমস্যা না হয় সেরকম নির্দেশনা আমার দিয়ে দেওয়া হয়েছে এবং সেইভাবে প্রসেস হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 3 জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভাঙনের পর বেড়িবাঁধ সংস্কার করা হয়, তবে বছর না ঘুরতেই আবারও ভাঙন দেখা যায় এসব বেড়িবাঁধে। তাই স্বল্প পরিসরে নয়, স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পুরো উপকূলীয় এলাকার মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, দাকোপ, খুলনা। নওগাঁর বরেন্দ্র এলাকায় শুরু হয়েছে আম নামানো। প্রথম পর্যায়ে গুটি জাতের আম নামানো হলেও অন্য জাতের আমের জন্য ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও 1 সপ্তাহ। এবার 32,000 হেক্টর জমির বাগান থেকে 4.5 লাখ মেট্রিক টন আম পাওয়ার আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 2,500 কোটি টাকা। রকিবুল ইসলামের ছবিতে এবার রকির রিপোর্ট। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী গাছ থেকে নামানো হচ্ছে গুটি আম। বুধবার সকালে নওগাঁয় আম নামানো শুরু করেন বাগানীরা। সপ্তাহখানেক পর বাজারজাত করা হবে অন্য জাতের আম। স্থানীয় প্রশাসনের ক্যালেন্ডার অনুযায়ী এবার বৈরী আবহাওয়ার কারণে 4 দিন পিছিয়ে 30 মে থেকে মিলবে গোপালভোগ ও হিমসাগর আম। এবার আমের ভালো দাম আশা করছেন বাগান মালিকরা। আমের দাম অন্যান্য বাড়ার চাইতে সবচেয়ে বেশি হবে, কারণ অন্যান্য আমের যে জেলাগুলোতে সেগুলো তো উৎপাদন অনেক কম। এবারের বৃষ্টিটা লেটে আসায় পোকামাকড় হবে না এবং আমটা পরিপক্ক হবে। অপরিপক্ক আম বাজারজাত রোধে বাগানে কঠোর নজরদারির কথা জানায় কৃষি বিভাগ। বিদেশেও এই আমগুলা রপ্তানি করার জন্য কৃষক পর্যায়ে রপ্তানিযোগ্য আম উৎপাদন করছি। গত মৌসুমে নওগাঁ থেকে বেনানা, কাটিমন, আম্রপলি ও বাড়িফোর জাতের 1500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়। আর এবার এর লক্ষ্যমাত্রা 2000 মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ। দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁর সুস্বাদু আম আজ থেকে বাজারে আসছে। এবার এ জেলায় নানা প্রতিকূলতার মাঝেও অন্তত 23 জাতের আম উৎপাদন হয়েছে। 32,000 হেক্টর জমি থেকে প্রায় 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। নওগাঁ সাপার আম বাগান থেকে এমআর রকি, সময় সংবাদ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি20 সিরিজের খবর জানাবো। সিরিজ বাঁচানোর মিশনে রাতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা, সঙ্গে টপ অর্ডার ব্যাটারদের ফর্মহীনতাও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে জয় চায় শান্ত বাহিনী। পরীক্ষা নিরীক্ষার সিরিজ হলেও এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। শুরুদিকে এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায় স্টুয়ার্ট ল বাহিনী। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে রাত 9টায়। সিরিজ শুরুর আগের ছবির সঙ্গে এখন আর মিল খুঁজে লাভ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে যুক্তরাষ্ট্রে পা রাখা দলটা ছিল এক সুখী পরিবার, কিন্তু হিউস্টনের প্রাকৃতিক ঝড়ঝাপটার পর হারমিত সিং তাণ্ডবে এখন লন্ডভন্ড বাংলাদেশের আত্মবিশ্বাস। বিশ্বকাপের আগে এখন নিজেদের খুঁজে ফিরছে টিম টাইগার্স।
প্রথম ম্যাচে এক ডিপার্টমেন্টেও যুক্তরাষ্ট্রকে মাত দিতে পারেনি শান্তর দল। প্রে রিভিউর উইকেটে শুরুতে ব্যাট করাটা কঠিন হলেও যত সময় গিয়েছে ব্যাটাররাই সুবিধা পেয়েছেন এখানে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিজেদের ছায়া হয়ে। এক রিয়াদ ছাড়া টি-20-র খোরাক মেটাতে পারেননি কেউ। হৃদয়ের 50 ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়ালেও দলের জন্য কাজে লাগেনি একটুও। বোলাররা ছিলেন আরও এক কাঠি সরেশ। শরীফুল, সাকিব, মেহেদিরা চেষ্টা করলেও মুস্তাফিজের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। আলোচনা আছে শান্তর অধিনায়কত্ব নিয়েও। তবে সব সমালোচনা দূরে সরিয়ে আরও একবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে আর পচা শামুকে পা কাটতে চান না শান্ত। শেষ 2 ম্যাচ জিতে এখন সিরিজ ঘরে তুলতে চান তারা। অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র 1 ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশকে টি-20 সিরিজ হারাবে তারা। কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি নন দলটার কোচ স্টুয়ার্ট ল। সাবেক দলকে হারিয়ে একটা জবাবও যে দেয়ার আছে তার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জাতীয় দল পারফরমেন্সের জায়গা, এখানে পিচ নিয়ে অজুহাত গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা মন্তব্যের প্রেক্ষিতে এমন পাল্টা জবাব দিয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। জিম্বাবুয়ে সিরিজের পিচ দলের চাওয়াতেও হয়েছিল বলেও জানান তিনি। আর বিশ্বকাপের আগে দলের এমন পারফরমেন্সকে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু আখ্যায়িত করেছেন হতাশাজনক হিসেবে। জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন নিয়ে চলছে মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন। ভাগ্যক্রমে কিংবা বিকল্পের অভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি এখন নাজমুল হোসেন শান্তর হাতে। সম্ভাবনা আছে ধারাবাহিকতার অভাবও। মিরাজ, লিটন কিংবা শান্তকে তাই আলাদা করার সুযোগ কম। অধিনায়কত্বের ভারটা কোনোভাবেই আর নিতে পারছেন না 26 বছর বয়সী এই ক্রিকেটার। একে তো নিজের ব্যাটে রান নেই, এর ওপর দলের টানা ব্যর্থতা। সব মিলিয়ে মুদ্রার উল্টো পিঠ খুব কাছ থেকে দেখছেন নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর শান্ত অভিযোগ তুলেছেন পিচ নিয়ে। তার এমন অভিযোগের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন বিসিবি পরিচালকের। যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। এদিকে টাইগারদের এমন ভয়াবহ পারফরমেন্সের পর গণমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রধান নির্বাচক। সেটা না পারলেও দল নিয়ে নিজের দুশ্চিন্তা আড়াল করেননি। সহযোগী দেশের বিপক্ষে এমন দলগত ব্যর্থতা হতাশাজনক বলে উল্লেখ করেছেন গাজী আশরাফ লিপু। ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। দলের এমন পারফরমেন্স যখন ভয়াবহ বিশ্বকাপ অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, তখনও অবশ্য নীতি নির্ধারকরা প্রত্যাশা রাখতে চাইছেন। তবে বাস্তবতা মাথায় রাখলে সে প্রত্যাশার মাপকাঠি কি, সে বিষয়ে কেউ খোলাসা করেননি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডের পরে বা টি-20 বিশ্বকাপে আম্পায়ার দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপের উদ্বোধনী সহ 4টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে 47 বছর বয়সী আম্পায়ারকে। সব প্রথমই আনন্দের। প্রথম শুরুটা বেশ চ্যালেঞ্জিংও বটে। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের অভিষেকটা 14 বছর আগে হলেও এবার আরও এক নতুনের হাতছানি বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে দায়িত্বটা গেল বছরই পালন করেছেন তিনি। এবার টি-20 বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন সৈকত। ওয়ানডে ও নারী বিশ্বকাপের পর এবার পুরুষদের টি-20 বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দেখা যাবে 47 বছর বয়সী এই বাংলাদেশিকে। এবারের বিশ্বকাপে উদ্বোধনী সহ 4টি ম্যাচে অনফিল্ড, ভারত পাকিস্তান ম্যাচ সহ 2টিতে চতুর্থ ও 2 ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে প্রথম আর ক্যারিয়ারের 50তম টি-20 ম্যাচে দায়িত্ব পালনের হাতছানি সৈকতের সামনে। এবারের শুরুটাকে আনন্দের চেয়ে বেশি চ্যালেঞ্জিং মানছেন এই আম্পায়ার। চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে যেটা বড় ওয়ার্ল্ড কাপ বলি আমি, ওইটা করার পরে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটা করছি আর কি। তো প্রায় 15 বছর আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। ইট ইজ ইন্টারেস্টিং যে আমি এত বছর পরে আমার এটা প্রথম। হ্যাঁ, এটা হয়তো আগেও হতে পারতো, তারপরেও যখন বেটার লেট দেন নেভার, তো ভালো একটা ফিলিংস আছে যে প্রথম সব কিছুর প্রথম হয় একটা আনন্দের বিষয় আর কি। ইটস জাস্ট এ নাম্বার অ্যাকচুয়ালি। তারপর বলি একটা আসলে একটা মাইল ফলক, যখন খুব বড় মাইল ফলক না, তারপরেও যখন নাম্বারস দেখতে ভালো লাগে, 50 নট আউট শুনতে ভালো লাগবে, দ্যাটস ইট।
প্রথমবারের মতো 20 দলের অংশগ্রহণে টি-20 বিশ্বকাপে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকলেও বিশ্ব আসরে নিজের সেরাটাই দিতে চান সৈকত। টি-20তে আসলে গেমের ছোট টিম বলে কিছু নাই, ছোট ম্যাচ বলেও কিছু নাই। তো যখন আমরা আম্পায়ারিং করি ঠিক সেরকম প্রতিটা ম্যাচই আসলে সমান গুরুত্ব দিয়ে আমরা আম্পায়ারিং করতে হয়। টেকনোলজি আসে, আমাদের প্রতিটা মুভমেন্ট, প্রতিটা বল, প্রতিটা ডিসিশন কিন্তু স্ক্রুটিনাইজ হয়। যখন মনে হয় যে আমরা টেকনোলজির কাছাকাছি মানে এটার সাথে ফাইট দিয়ে আমাদের ডিসিশন দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমার স্কিলটা কোন লেভেলে এটাও কিন্তু প্রকাশিত হয়। প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য সব কীর্তি গড়া সৈকত নতুনদের জন্য দিয়ে রাখলেন টোটকা। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম দিয়ে বাজিমাত করা সম্ভব আম্পায়ারিংয়ে বলেও মন্তব্য করেছেন তিনি। এই জায়গাটা একটা খুবই একটা অনেস্টি জায়গা আর কি। এখানে পড়াশোনায় ইংলিশ প্রফিসিয়েন্সি এবং এফেক্টিভ কমিউনিকেশন এগুলো সব কিছু ইনভলভ। হ্যাঁ, তো আমার মনে হয় যে আম্পায়ারিং আসতে চাই, আসলে অনেকের জন্যই আসা সম্ভব। 2010-এ আম্পায়ারিংয়ে অভিষেকের পর 10 টেস্ট, 63 ওয়ানডে আর 49টি টি-20তে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি। সময় সংবাদ। ফেডারেশন কাপ ফাইনালে রোমাঞ্চকর জয় পেল বসুন্ধরা কিংস। ম্যাচের অতিরিক্ত সময়ে জাহিদের বিতর্কিত গোলে মোহামেডানকে হারালো 2-1 ব্যবধানে। শেখ রাসেলের পর দ্বিতীয় ক্লাব হিসেবে ঘরোয়া ট্রেবল জিতল বসুন্ধরা রাজারা। ময়মনসিংহ থেকে ফিরে ফাহিম ইসলামের রিপোর্ট। ঘরোয়া ফুটবলের সর্বজয়ী বসুন্ধরা কিংসের বাকি ছিল একটা অর্জন। মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতে তারা পূরণ করল সেই বৃত্ত। শেখ রাসেলের পর দ্বিতীয় ক্লাব হিসেবে ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের কীর্তি গড়ল কিংস। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মনে রাখার মতো এক ফাইনাল উপহার দিয়েছে দুদল। আক্রমণ পাল্টা আক্রমণে যা ম্যাচকে দেয় ভিন্ন মাত্রা। গ্যালারির হাজারো দর্শকও উপভোগ করেছে হাই ভোল্টেজ ফাইনাল। 27 মিনিটে দারুণ এক সুযোগ পান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়ালটন। তবে মোহামেডান গোলরক্ষক সুজনের দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় সাদা কালোরা। 43 মিনিটে সান্ডের ক্রস থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মোহামেডানের সোলেমান দিয়াবাতে। মোহামেডান ফুটবলারদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। 59 মিনিটে শাহরিয়ার ইমন ও 61 মিনিটে মুজাফফরবের শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। 62 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন ইমানুয়েল সান্ডে। এই ফরওয়ার্ডের দুর্দান্ত গোলেই লিড পায় মোহামেডান। 70 মিনিটে আবারও সুযোগ তৈরি করেন সোলেমান দিয়াবাতে, তবে গোল করতে পারেননি মোহামেডান অধিনায়ক। কে জানতো শেষে এই ভুলের মাসুলি গুনতে হবে সাদা কালোদের। ম্যাচের 86 মিনিট পর্যন্ত লিড ধরে রাখে আলফাজ আহমেদের দল, চলে যায় টানা দ্বিতীয় শিরোপার খুব কাছে। কিন্তু 87 মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিগুয়েল দামাসেনো। একক প্রচেষ্টায় দারুণ গোলে সমতা ফেরান ম্যাচে। হাফ ছেড়ে বাঁচে বসুন্ধরা কিংস। এক গোলে শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। অবশ্য ম্যাচের মূল নাটক তখনও বাকি ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় বসুন্ধরা। জটা থেকে জাহিদ হাসানের গোলে লিডে যায় কিংস। তবে এই গোল নিয়ে আপত্তি জানায় মোহামেডান। রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারি পর্যন্ত। এক পর্যায়ে বন্ধ হয়ে খেলা, মাঠ ছাড়ে মোহামেডান ফুটবলাররা। শেষ পর্যন্ত মাঠে নামলেও আর গোল শোধ করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিতে পারেনি স্বাধীনতা কাপের ফাইনালের হারের প্রতিশোধও। 2-1 গোলের ব্যবধানের জয় তুলে নিয়ে ট্রেবল জয়ের উৎসব করে বসুন্ধরা কিংস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ময়মনসিংহ। এবারে কোপা আমেরিকায় থাকছে নতুন চমক। প্রথমবারের মতো ফুটবল গোলাপি কার্ডের ব্যবহার দেখা যাবে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে। কোপা দিয়েই প্রথমবারের মতো কনকাশন বদলি অন্তর্ভুক্ত করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কনমেবল। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসছে ফুটবলের নানা নিয়মে। এবার ফুটবলে দেখা যাবে নতুন আরও একটি কার্ডের ব্যবহার। ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নতুন নিয়ম সংযুক্ত করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। ফুটবলের 2টি কার্ডের সঙ্গে পরিচিত সবাই, তবে বেশ কিছুদিন ধরে ফুটবলে আরও 2টি নতুন কার্ড যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছিল। এবার কোপা আমেরিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে পিঙ্ক কার্ড। কোনো ফুটবলার যদি মাথায় আঘাত পান এবং তাকে মাঠ থেকে বের করার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কনকাশন বদলি নামাতে পারবে যে কোনো দল।
গত মার্চেই ফুটবল আইনে কনকাশন বদলি অন্তর্ভুক্ত করে ফুটবলের আইন ও বিধি প্রণয়ন সংগঠন IFAB। তবে সে নিয়ম বাস্তবায়নের দায়িত্ব ছেড়ে দেওয়া হয় আয়োজকদের উপর। মাথায় আঘাতের বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ফুটবলে কনকাশন বদলি ব্যবহারের দাবি ওঠে। প্রথমবারের মতো সেই নিয়মের বাস্তবায়ন দেখা যাবে কোপা আমেরিকাতে। বদলি খেলোয়াড়ের নিয়মে কয়েক দফায় পরিবর্তন এসেছে। এবার ফিফার আর্টিকেল 96-এ আনা হয়েছে কিছু সংশোধনী, যেখানে বর্তমানে এক ম্যাচে 5 জন ফুটবলার পরিবর্তন করতে পারে দলগুলো। নতুন নিয়মে আরও একজন খেলোয়াড় বেশি বদলি করতে পারবে কোনো দল। এ নিয়মে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ষষ্ঠ ফুটবলার মাঠে নামতে পারবে। এজন্য বিষয়টি রেফারি বা ম্যাচ অফিসিয়ালকে জানাতে হবে। কনকাশন বদলির বিষয়টি প্রতিপক্ষকে জানাতেই ব্যবহার করা হবে গোলাপি কার্ড। এরপর প্রতিপক্ষ দলও পাবে বাড়তি একজন খেলোয়াড় বদলি করার সুযোগ। তবে কনকাশন বদলি ফুটবলার অংশ নিতে পারবেন না ম্যাচের পেনাল্টি শুটআউটে, এমনকি মাঠের ভেতরে অবস্থান করতে পারবেন না সেই ফুটবলার। থাকতে হবে ড্রেসিং রুম কিংবা মেডিকেল সেন্টারে। এছাড়া ম্যাচ পরবর্তী 24 ঘন্টার মধ্যে কনমেবল মেডিকেল কমিশনারের কাছে কনকাশনের সুবিধা নেওয়া খেলোয়াড়ের সকল রিপোর্ট জমা দিতে হবে। শুধু গোলাপি কার্ডই নয়, নীল কার্ড ব্যবহার করার নিয়মও বেশ শোরগোল ফেলে দিয়েছিল ফুটবল বিশ্বে। তবে খেলোয়াড়কে শাস্তি হিসেবে 10 মিনিট সিনবিনে পাঠানোর সেই নিয়ম চালু না হলেও দেখা যেতে পারে এবার গোলাপি কার্ডের ব্যবহার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বার উচ্চ আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করানোর ব্যবস্থাটা করিয়ে দিন। আমি চ্যালেঞ্জ করে বলছি, 3 দিন নিজে শুনানি করে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব। খুলনার কারাগারে বসে প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করে চিঠি সরকারি দপ্তরে পৌঁছে দিলেন স্ত্রী। মাদক মামলায় হয়েছে মৃত্যুদণ্ড, 3 শুনানি, নিজেকে খালাসের বাজে। এবং আসছে বাজেটে আর্থিক খাতের বড় ধরনের সংস্কার চান অর্থনীতিবিদরা। খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার পরামর্শ, তারল্য সংকট কাটাতে সুস্পষ্ট নির্দেশনার দাবি বিনিয়োগকারীদের। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ইমদাদ। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।